সুবর্ণা গরম সেমাইয়ের চামচ নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে মুখের কাছে এনে দিল। বলল, হা কর। না। হা কর বলছি। না। সুবর্ণা অনেকক্ষণ ধরে চামচ আমার মুখের সামনে দিয়ে ধরে রাখলো আমার হা করার আশায়। দেখি আমি হা করছি না, তারপর সে নিজেই সেটা খেয়ে ফেলে। দেখে তার চোখের কোণে পানি, মনে হয় কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে আমার কি? সেমাই রেখে এসে বলল, সাকিব, তুই কি আমার উপর রাগ করে আছিস? না, রাগ করে থাকবো কেন? তাহলে তুই আমার সাথে এমন করিস কেন? তোর কাছে তো আমি মাপ চাইছি। আমার আপনাকে ভালো লাগে না। প্লিজ আপু, আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। সাকিব, এমন কথা বলিস না, আমার অনেক কষ্ট লাগে। কোথায় কষ্ট লাগে আপনার? আমার মনে হয় আপনার পেটে কষ্ট লাগে। সাকিব, কি আপু? তুই এখন আমাকে আপনি করে বলিস কেন? তুমি করে বল, আমি তো জামাই বউ। কিন্তু আমি তো বউ হিসেবে মানি না আপনাকে। এমন করলে কিন্তু আমি চলে যাব। যান, তাতে আমার কি? সত্যি কিন্তু আমি চলে যাব। যান, আপনি গেলে আমি বাঁচি। হঠাৎ দেখবি আমি একদিন চলে যাব। হঠাৎ কেন? এখনই চলে যান। সুবর্ণা কাঁদা শুরু করলো। কাঁদতে কাঁদতে শুয়ে রইলাম। আমিও না শোনার ভান করে বই পড়তেছি। আমি আগামীকাল থেকে ব্যাংকে যাব। যান। তোর কলেজ খুলবে কবে? জানি না। চল না কোথাও ঘুরতে যাই। আপনার সাথে আমি কোথাও যাব না। কেন? এমনিতে ভালো লাগে না। চল না যাই, দেখবি ভালো লাগবে। না, আমি কোথাও যাব না। ওকে। এই বলে সুবর্ণা বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে এসে বলল, খেয়ে যাইতে। আমি খেয়ে দিয়ে শুয়ে রইলাম। চোখে ঘুম আসতেছে। দেখে সুবর্ণা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি বললাম, আমি আপনার সাথে শুব না। প্লিজ সাকিব, এমন করিস না। শুধু আজকের রাতটা থাক, পরে থাকিস না। এক মুহূর্ত না। আমি বিছানা থেকে নামলাম, বালিশ নিয়ে নিচে শুয়ে রইলাম। সুবর্ণা উপরে শুয়ে রইল। আমি অনেকক্ষণ এদিক ওদিক করে ভাবলাম, যাই আজকে রাতটা সুবর্ণার সাথে শুই। এই ভেবে আমি সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। পিছন থেকে তাকে ঝরিয়ে ধরলাম আর কানে কানে বললাম, শুধু আজকে রাতের জন্য। সুবর্ণা আমার দিকে ফিরল, ফিরে একটা মুচকি হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। একটা পা আমার শরীরের উপর উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বলল, জানিস আমি কি চাই? আমি চাই শুধু তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবি। আমি আর কিছু চাই না। না, শুধু আজকের জন্য। ওকে। সুবর্ণা আমার মুখের দিকে তাকিয়ে আছে মায়া ভরা দৃষ্টিতে। সুবর্ণা একটা লেহেঙ্গা পরেছে আর উপরে কি জানি পড়ছে, নাম জানি না। আর আমি বরাবর মতো একটা শর্ট প্যান্ট আর একটা পাতলা গেঞ্জি। সুবর্ণা আমার বুকে তার মাথা রাখলো। দেখি তার ঠোঁট দুটো হালকা লিপস্টিক আছে। আমার কেন জানি ইচ্ছা করছে তার ঠোঁটে কিস করতে। আমি কিস করতে যাব, ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে না, এইটুকু থাক। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা পাশে নাই। আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম। একটু পর সুবর্ণা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেলাম আব্বার কাছে ওই টাকার চেকটা নিয়ে। আমি আব্বার কাছে গিয়ে বললাম, এই নিন, সুবর্ণা আপনাকে এই চেকটা দিয়েছে। যেহেতু একটা চেক নিয়েছস, টাকাগুলো এনে দে, আমার আবার ফ্ল্যাটের জন্য জমা দিতে হবে। ওকে। আমি রুমে এসে দেখি সুবর্ণা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আমিও তোমার সাথে যাব। কোথায়? ব্যাংক থেকে টাকাগুলো তোলার জন্য। ওকে। দেখি সুবর্ণা বোরকা পরছে, কিন্তু মুখে মেকআপ নাই। আমি কিছু বললাম না, ভাবলাম ও যেভাবে মন চায় চলুক, তাতে আমার কিছু যায় আসে না। দুজন এক রিক্সায় গিয়ে উঠলাম। রিক্সার মধ্যে সুবর্ণা আমার হাত ধরে রাখলো। ব্যাংকের সামনে নেমে দুজন মিলে ব্যাংকের ভিতরে প্রবেশ করলাম। সুবর্ণা গিয়ে সুবর্ণার চেয়ারে বসলো। আমাকে বললো চেকটা দিতে। আমি চেকটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টাকাটা নিয়ে আসলো। সুবর্ণা বলল, 3টার দিকে আয়সা আমাকে নিয়ে যাস। পারবো না। কেন পারবি না? এমনি। ওকে, তোর যা ইচ্ছা কর। আমি ব্যাংক থেকে চলে আসলাম। এসে আব্বার হাতে টাকাগুলো দিলাম। রুমে এসে শুয়ে শুয়ে বই পড়তেছি। সুবর্ণা এখন হারে হারে বুঝতে পারছে সাকিবের মত না নিয়ে বিয়ে করে নিজের পায়ে কুড়ার মারছে। ভাবছিল বিয়ের পর সাকিব সুবর্ণার কথা মতো চলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সুবর্ণা মাপ চেয়ে কুল পাচ্ছে না। কি করলে সাকিব সুবর্ণার কথা মতো চলবে, সুবর্ণার মনের কথা বুঝবে, সুবর্ণার কষ্ট বুঝবে? সেটাই সুবর্ণা খুঁজে পাচ্ছে না। তার সাথে কথা বললে খালি বলে চলে যেতে। এই কথা বললে সুবর্ণার অনেক কষ্ট লাগে। সাকিব কি বুঝবে না সুবর্ণার কষ্ট? মনে হয় বুঝে না বোঝার ভান করে। সুবর্ণা নিয়ত করলো সাকিব যতই কষ্ট দিক
সাকিবকে ছেড়ে কোথাও যাবে না, কারণ সুবর্ণা সাকিবকে অনেক বেশি ভালোবাসে। সাকিব ভালোবাসে কিনা জানে না, সুবর্ণা এখন কাজে মন দিয়েছে। কিছুক্ষণ পর এক পিএ এসে বলে গেল স্যারের রুমে মিটিং আছে। সুবর্ণা স্যারের রুমে গিয়ে দেখে কেউ নেই। সুবর্ণা ভাবলো আমার একা আবার কিসের মিটিং। অফিসে ঢুকে সালাম দিল। অফিসের স্যারটা খুব হ্যান্ডসাম, শুনেছে বিয়ে হয়ে আবার ডিভোর্স হয়ে গেছে। সেসব দেখে লাভ নাই, কি জন্য ডাকছে সেটা শুন। স্যার বলল, সুবর্ণা কেমন আছো? জি স্যার, ভালো। তুমি বলে বিয়ে করছো? জি স্যার। ছেলে কি করে? পড়াশোনা করে। ভালো। জি স্যার। কিছুদিন তো ছুটি কাটালেন, এখন কাজে মন দিন। জি স্যার। যাও কাজে যাও। জি স্যার। সুবর্ণা স্যারের কাজ কারবার কিছুই বুঝলো না। কোনোদিন তো আমার ফ্যামিলি নিয়ে আর পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করে না, আজ এসব প্রশ্ন কিছুই বুঝলো না সুবর্ণা। যাই হোক, সুবর্ণা কাজে মন দিল। কাজ শেষ হয়ে ভাবছিল সাকিবকে ফোন দিবে, অন্তঃপর ফোন করল। সাকিব ফোন ধরল। কোথায় তুই? আপনি এখন কোথায়? ব্যাংক থেকে বের হচ্ছি। ব্যাংক থেকে বের হয়ে দেখেন আশেপাশে কোনো রিক্সা আছে কিনা, থাকলে সোজা বাসা চলে আসেন, 1 মিনিটও দেরি না করে। ওকে, আসতেছি। আপনি আসলে আমি বাইরে যাব। কোথায় যাবি? খেলা আছে। কেন, ওইখানে না গেলে হয় না? কবে জানি তোর পা ভাঙে। আরে ভাঙবে না, তাড়াতাড়ি আসেন। ওকে। সুবর্ণা ভাবলো সাকিবের এতটুকু কথাতে কেন জানি ভালো লাগছে। সাকিব বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে, এটাই সুবর্ণার জন্য অনেক কিছু। সুবর্ণা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি শুয়ে শুয়ে বই পড়তাছি, গল্পের বই। আপনারা অনেকে ভাববেন মোবাইলের যুগে আমার বই পড়া। আমি ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসি। যারা বই পড়ে তাদের জিজ্ঞেস করে দেখেন। বই পড়তে পড়তে আমার চোখে পানি চলে আসলো। দরজা টোকায় ঘুম ভাঙলো, দেখি সুবর্ণা এসে দরজা লাগিয়ে দিল। এসে আমার সামনে কাপড় পাল্টাতে শুরু করলো। আমি বললাম, আরে আরে কি করছেন? আমি আছি, দেখছেন না? তুই আছিস তো কি হয়েছে? তুই দেখলে সমস্যা কি? তোর জন্যই তো সব। আরে পাগল নাকি? আমি একজন ছেলে। জানি তুই ছেলে, কিন্তু তুই আমার জামাই। তো এসব জামাই দেখবে না তো কি অন্য কেউ দেখবে? ধুর, আপনি কাপড় পাল্টান, আমি বেলকুনিতে গেলাম। ওকে, যা। আমি বেলকুনিতে চলে আসলাম। কতক্ষণ বসে রইলাম। সুবর্ণা ডাক দিল, বলল, কি রে, একটু এদিকে আয় তো। কাপড় পাল্টানো হয়েছে? তুই এদিকে আসবি তো? কি আমি ভিতরে গেলাম, গিয়ে যা দেখালাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা শুধু ব্রা পরে দাঁড়িয়ে আছে। সুবর্ণা বলল, পিছনের দিকটা খুলে দে তো, আমি ধরতে পারছি না। আমি নাই। এই বলে আমি দৌড় দিয়ে বেলকুনিতে চলে আসলাম। সুবর্ণা বলল, কি রে, খুলে দিয়ে যা, আমি আবার ফ্রেশ হবো। আমি পারবো না। তোকে পারতেই হবে, তাড়াতাড়ি আয়। পারবো না বলছি, পারবো না। না খুললে কিন্তু আজকে এভাবে বসে থাকবো। আমি ভাবলাম কি ঝামেলায় পড়লাম। আমি ঘরের ভিতরে ঢুকে সামনে গেলাম। আমার তার দিকে তাকাতেই লজ্জা করছে। হঠাৎ এমন কিছু মুখোমুখি হব কল্পনা করিনি। হোক না আমার বউ। সুবর্ণা বলল, তাড়াতাড়ি কর। কাপা কাপা হাতে তার সাদা পিঠে হাত দিলাম। সুবর্ণা চোখ বন্ধ করে ফেলল। কোনো মতে বার পিছনের দিকটা খুলে এক দৌড়ে বেলকুনিতে চলে আসলাম। আমি ভাবলাম মনে হয় বাঁচালাম। সুবর্ণা কিছুক্ষণ পর ডাক দিল, বলল, কি রে, খেয়েছিস? দে তো তোর মানি ব্যাগটা। মানি ব্যাগটা দিয়ে কি করব? দে তো। সুবর্ণা মানি ব্যাগ চেক করলো, নিজের ব্যাগ থেকে কিছু টাকা দিয়ে বলল, নে, এইগুলো খরচ করিস। না লাগবে না, লাগবে। টাকাগুলো আপনার কাছে রাখেন, আমি চেয়ে নিব। মানি ব্যাগে থাকলে আমি খরচ করে ফেলবো। ওকে। আমি ভাবলাম যাই খেলাধুলো করে আসি। ট্রাউজার পরে রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য রেডি হলাম। সুবর্ণা বলল, কোথায় যাস? জানেন না? না, জানি না। আমি গেলাম। এই বলে আমি বের হয়ে চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। আমি পরে আর সুবর্ণার সাথে রাতে শুই নাই। সে অনেক রিকোয়েস্ট করেছিল, আমিও বেশি তাকে পাত্তা দেই নাই। সুবর্ণা কেন জানি আগের মতো এত কথা বলে না। সেও তার মতো থাকে, আমি আমার মতো থাকি। সেও তার কাজ করে, আমি আমার কাজ করি। একদিন আমি কলেজ থেকে সুবর্ণা ব্যাংকের সামনে দিয়ে আসতেছি। কেন জানি মনে হলো ব্যাংক থেকে ঘুরে আসি, সুবর্ণাকেও দেখে আসি। আর ও বলেছিল ব্যাংক থেকে গিয়ে ক্রেডিট কার্ড নিয়ে আসতে। তাই ভেবে আমি ব্যাংকের ভিতরে ঢুকলাম। সুবর্ণার ডেস্কে আসলাম, দেখি ও নাই। ব্যাপারটা কিছুই বুঝলাম না, মনে হয় মিটিং করে। সে ভেবে কিছুক্ষণ বসে রইলাম।
অনেকক্ষণ হয়ে গেল আসছে না। আমি পাশে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই উনি কোথায় গিয়েছে? জানি না ভাই, কোথায় যেতে পারে আপনার মনে হয়? জানি মুস্তাফি বসের অফিসে বেশি যায়, ভাই আপনাদের বসের অফিসটা কোথায়? 3 তলায়। ধন্যবাদ ভাই। আমি 3 তলায় গিয়ে বসের রুম বের করলাম। দেখি শোভনা স্যারের সাথে কথা বলতেছে, আর একটু পর পর শোভনা আর স্যার একসাথে হাসি দিয়ে উঠতেছে। আমি কিছুই বুঝলাম না, তারা দুজন একা একা কিসের মিটিং করে। আমি আবার ওই ভাইয়ের কাছে গেলাম, দেখে ও খুব ব্যস্ত। আমি বললাম, ভাই একটু কথা বলা যাবে? একটু দাঁড়ান ওকে। এই ভাই কাজ শেষ করে বলল, ভাই, বলেন। ভাই আপনার নাম কি? আমার নাম সাদিকুল। সাদেকুল ভাই, উনি কি সবসময় স্যারের রুমে মিটিংয়ে থাকে? ভাই, অধিকাংশ সময় দেখি উনি স্যারের রুমে থাকে, তখন আমাদের কারোর মিটিং থাকে না। ভাই, আপনি কি, আপনি তার সম্পর্কে এত কিছু জিজ্ঞেস করছেন কেন? উনি আমার ওয়াইফ। ভাই, আপনার সাথে ওর বিয়ে হয়েছে? উনি এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। ভাই আমি এখন যাই, শোভনা আসলে বললেন। আমি আসছি। ওকে ভাই। আমি ব্যাংক থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আমি ভাবতেছি শোভনার অন্য কোনো মতলব আছে, না হলে কাজ বাদ দিয়ে তার বসের রুমে গিয়ে বসে থাকবে কেন? আর স্যারই বা কেমন? শোভনার সাথে এত কথা কিসের? নিশ্চয়ই কোনো মতলব আছে। ভাবলাম শোভনা আসলে জিজ্ঞেস করব, আবার ভাবলাম না, দেখি শোভনা কি করে। শোভনা এখন আর আগের মতো কেয়ার করে না। এখন কেন জানি তার থেকে বেশি আমার কষ্ট হয়। তার এমন চুপচাপ থাকা আমার কেন জানি ভালো লাগে না। কিছুক্ষণ পর শোভনা বাসায় আসলো, ঘরে ঢুকে বলল, তুই বলে ব্যাংকে গিয়েছিলি? হুম। আসলে একটা মিটিংয়ে ছিলাম তো, তুই ফোন দিতি। না থাক, ভাবলাম যদি তোমার মিটিংয়ে সমস্যা হয়। কি জন্য গিয়েছিলি? এমনি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। দুপুরে কি খেয়েছো? তেমন কিছু না। তোমার বসের সাথে লাঞ্চ করেছো তাই না? ভালো। এই নে তোর ভিসা কার্ড। দেখছিস না ড্রেস চেঞ্জ করছে, বাইরে যা। না যাব না। ধুর, আবার লজ্জা করছে। ওকে যাও। আমি চোখ বন্ধ করলাম। অন্যদিন হলে বাইরে চলে যেতাম। ধুর। সুবর্ণা বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হলো। সুবর্ণা বলল, কি রে, খেয়েছিস? না। কেন? ভাবছিলাম তুমি আসলে একসাথে খাবো, কিন্তু তুমি তো তোমার বসের সাথে খেয়ে এসেছো। দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। না খাবো না। কেন? তুমি খেয়ে এসেছো তাই এখন আর রুচি হচ্ছে না। না, তোকে খেতে হবে। তুই না খেলে আজ থেকে তোর সাথে কথা নাই। ওকে, কথা বইলো না। সাকিব, বলেন। এখনো কি আমি তোর পর? তোর সাথে কতদিন হয়ে গেল দুজন একসাথে থাকছে? এতদিন পর ছিলেন না, এখন আস্তে আস্তে পর হচ্ছে। পর হতে যাব কেন? আপনিই বলেন। একটা কথা বলবো? বলেন। তাহলে আমার কাছে আয়, আমাকে জড়িয়ে ধর, পরে বলবো। বলেন বলেন, না হলে আমি গেলাম। আমার বলতে লজ্জা করছে, এদিকে আয় না। ওকে। আমি শোভনার কাছে গিয়ে শোভনাকে বুকে টেনে নিলাম। শোভনাও 2 হাতে জড়িয়ে ধরলো, বলল, চল না একটা বেবি নেই। আমি ভাবলাম শোভনার কথা ঠিকই বলেছে, কিন্তু এখন শোভনার মতি গতি কিছুই বুঝতে পারছি না। দেখি শেষমেশ কী হয়, পরে না হয় চিন্তা করব। আমি বললাম, দেখো একে তো আমার কোনো কিছু হয় নাই, মানে চাকরিটাকে কিছুই করি না, পড়ালেখা চালিয়ে দিতে হবে, আর এখন সম্ভব না। আর কিছুদিন সময় দেও। ওকে, তোর যতদিন লাগে সময় নে, প্লিজ আমাকে ছেড়ে চলে যাস না। ওকে। এখন প্লিজ কিছু খেয়ে নে। ওকে, খাচ্ছি। এই বলে শোভনা ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। আমি কিস করতে লাগলাম, সেও রেসপন্স দিতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিলাম, কিন্তু সে আবার এসে আমার ঠোঁটে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি বললাম, ওকে এখন তো খেয়েছি। এটাকে খাওয়া বলে? যা শয়তান। আমি একটু বাইরে যাব, টুর্নামেন্ট খেলা চলতেছে, আজকে আমরা খেলবো। আমিও যাব। তুমি কি করবা? তোর খেলা দেখবো। ওকে, মার অনুমতি নিয়ে আসো, আর মারিয়ামকেও সাথে নিয়ে নাও। ওকে। সুবর্ণা সাকিবের সাথে বের হলো, সাথে মরিয়মও। মরিয়ম বলল, ভাই একটা মোবাইল কিনে দেস না? মোবাইল দিয়ে কি করবি এখন? আরো বড় হয়ে নে। দে না কিনে, কার্টুন দেখবো। তোর ভাবিকে বল। ভাবি একটা মোবাইল কিনে দেন না। ধুর, তোমার ভাইকে বলো। ভাইকে তো বললাম, বললো আপনার কথা। তোমার ভাই অনুমতি দিলে আমি কিনে দেব। মরিয়ান আমার কাছে এসে বলল, অনুমতি দিয়ে দেস না। ওকে দিলাম, তবে সারাদিন 2 ঘন্টা মোবাইল টিপতে পারবে।
আর বাকি সময় তোর ভাবির কাছে মোবাইল দিয়ে রাখবি। 2 ঘন্টা না 3 ঘন্টা দিবি। না 2 ঘন্টা। মরিয়ম, তুমি এদিকে আসো। ভাই অনুমতি দিয়েছে, এখন কিনে দাও। আগামীকাল কিনে দিব। মরিয়ম খুশিতে নাচতে লাগলো। নাচতে শেষ কেন? এটা রাস্তা না। আমি মাঠে আসলাম, এসে দেখি স্বামীও তার গার্লফ্রেন্ড নিয়ে আসলো। আমাদের দেখে স্বামী কাছে আসলো, বলল, ভাবি কেমন আছেন? ভালো। ভাবি কেমন আছেন আপনি? ভালো। স্বামী চল যাই মাঠে, তোমরা এখানে বসে খেলা দেখো। আমি আর স্বামী মাঠে আসতে আসতে জিজ্ঞেস করলাম, কি রে আর কয়দিন? দোস্ত, সর্বোচ্চ 2টা মাস, আর কয়টা ম্যাচ খেলতে হবে? আরো 4টা ম্যাচ খেলতে হবে। 2টা জিতলে সেমিফাইনাল। তোর কি মনে হয় আর কয়দিন টুর্নামেন্ট চলবে? আরো 1 মাস তো লাগবেই। ওরে বাবা, আমি ছোটবেলা থেকে ফুটবল খেলা পছন্দ করতাম। কলেজে ফুটবল টুর্নামেন্ট হলেই আমি ছিলাম। স্বামী খুব ভালো খেলে, আমি মিডফিল্ডার আর স্বামী স্ট্রাইকে থাকে। খেলা মাঝখানে বিপক্ষের দলের একজন আমাকে পায়ে বাড়ি দেয়, আমি পড়ে যাই। মোটামুটি ভালোই ব্যথা পাই। খেলার শেষের দিকে দিয়ে ওই বিপক্ষের দলের ছেলেটাকে স্বামী গিয়ে বাড়ি দেয়। এর 1 মিনিট পরেই খেলা শেষ। আমরা ম্যাচ দিতে 1-0। খেলা শেষ হলে দেখি সুবর্ণারা এখন দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলে সুবর্ণা বলল, খেলার মাঝখানে দেখলাম তুই পড়ে গিয়েছিস, ব্যথা পেয়েছিস দেখি। আরে তেমন কিছু না, বাড়ি চলো। আমি হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম। এসে সুবর্ণা বলল, দেখি তোর পাটা। জানি সুবর্ণা দেখলে বকাঝকা করবে, সেজন্য দেখাতে চাচ্ছিলাম না। আর কিছু হয় না। দেখাইলে সমস্যা কি? ওকে দেখো। আমি ট্রাউজারের উপরে তুলে দেখালাম, অনেকখানি কালো হয়ে গেছে। সুবর্ণা বলল, জানতাম এরকম কিছু একটা হয়েছে। দেখছিস কালো হয়ে গেছে। তোরে এত করে বলি খেলার দরকার নাই, এখনো কি ছোট আছিস? হয়েছে থাক, আর বলতে হবে না। সুবর্ণা বরফ এনে সেখানে দিল, বলল, সামনে থেকে আর খেলার দরকার নেই। না খেলবো। সুবর্ণা সুন্দর করে বরফ লাগিয়ে দিল। আমি গোসল করে পড়াতে বসলাম। সুবর্ণা মার কাছে গিয়ে রান্নার কাজে হেল্প করতে লাগলো। একটু পর হালকা নাস্তা দিয়ে গেল। কিছুক্ষণ পর পড়ালেখা করে ভাবলাম বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি। সুবর্ণা আসলে বললাম, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন কোথাও যাওয়ারও দরকার নেই, বসে বসে পড়। না যাবো। কেন এখন বাইরে যাবি? একটা সিগারেট খাইতে। তুই কি জীবনে ভালো হবি না? না। এখন যদি যাস তাহলে তোর মার কাছে বলে দিব তুই সিগারেট খাস। বইল এই বলে আমি বাইরে চলে আসলাম। আমি জানি সুবর্ণা বলবে না। আমি সিগারেট খেয়ে বাসায় চলে আসলাম। আসার সময় মারিয়ামের জন্য আর সুবর্ণার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। সুবর্ণা আইসক্রিম পেয়ে মহা খুশি, বললো, তাহলে এই ছিল তোর মনে? হুম। ভাত খেয়ে যা। আসতেছি। আমি খেয়ে দিয়ে রুমে এসে গল্পের বই পড়তেছি। আমি নিচে শুই, বরাবরের মতো আজকেও নিচে শুইলাম। সুবর্ণা এসে দেখে আমি নিচে শুয়ে আছি। কি রে, আজকে নিচে শুবি? কেন, আজকে কি কোনো স্পেশাল দিন নাকি? না, উপরে শো। না, হয়তো আমার সাথে উপরে শো, নয়তো আমি তোর সাথে নিচে শুবো। তোমার যা ইচ্ছে করো। আমি এটাই চাচ্ছিলাম। সুবর্ণা সাকিবের পাশে বালিশ দিল আর গিয়ে কাপড় চেঞ্জ করলো। সুবর্ণা এতক্ষণ সালোয়ার কামিজ পরেছিল, সেগুলো চেঞ্জ করে একটা লেহেঙ্গা আর একটা হাতা কাটা গেঞ্জি পরলো। তাকে অনেক সুন্দরী লাগছিল। সুবর্ণা সাকিবের পাশে শুয়ে পড়লো আর পিছন থেকে সাকিবকে জড়িয়ে ধরলো আর সাকিবের ঘাড়ে মাথা রাখলো। তারপর সুবর্ণা বলল, সাকিব এদিকে ফির। কেন? আরে ফির না। ওকে। সুবর্ণার দিকে ফিরলাম। সুবর্ণা আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? এমনি তোকে দেখতে ইচ্ছে করছে। কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এ বলে আমি সুবর্ণাকে কোলে তুলে নিলাম। সুবর্ণা আমার গলায় ধরলো। আমি তাকে বিছানা নিয়ে ফেললাম। আমিও তার পাশে শুয়ে এলাম। সুবর্ণা আমাকে জড়িয়ে ধরলো। আমি সুবর্ণাকে জড়িয়ে ধরলাম এবং তার কপালে চুমু খেলাম। ভাবলাম আসলে সুবর্ণা আমাকে সত্যি মনে হয় খুব ভালোবাসে, আর আমি তাকে খুবই ভালোবাসি। এতদিন কি হয়েছে জানি না। এখন থেকে নিয়ত করলাম তাকে সব সময় আগলে রাখবো। সে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। এখন থেকে নিয়ত করলাম তাকে আর কোনো কষ্ট সহ্য করতে দেব না। তাকে আমি সত্যিই অনেক ভালোবাসি। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সুবর্ণা পড়েছে বিপদে। সুবর্ণার ব্যাংকের ম্যানেজারের কারণে অকারণে অধিকাংশ সময় সুবর্ণাকে অফিসে বসিয়ে রাখে। এটা সেটা আজাইরা কথাবার্তা বলে আর মাঝে মাঝে এমন এমন জোক বলে যা না হেসে থাকতে পারে না সুবর্ণা।
সুবর্ণা স্যারকে নাও বলতে পারে না। একদিন সুবর্ণার ম্যানেজার সুবর্ণাকে জিজ্ঞাসা করলো, তোমার ওই পিচ্চি জামাই কি তোমাকে খুব ভালোবাসে? ওই সময় সাকিবের সাথে সুবর্ণার সময় খারাপ যাচ্ছিল, তাই সুবর্ণা বলল, ভালোবাসে স্যার। আমার মনে হয় ভালোবাসে না। আপনার এরকম মনে হয় কেন? দেখো, এসব আমরা পিছনে ফেলে এসেছি, সব বুঝি আমরা। যদি তোমার তাকে ভালো না লাগে তাহলে তুমি তাকে ছেড়ে দাও। সুবর্ণা তখন আর কিছু বলে নাই। বাড়িতে এসে আম্মার সাথে রান্নাঘরে কাজ করতেছে। সাকিবের মা জিজ্ঞাসা করলো, মা, তুমি এরকম সব সময় মুখ গোমরা করে থাকো কেন? তেমন কিছু না আম্মা। আমি সব বুঝছি মা, জানি তোমার সাথে সাকিবের সময় ভালো যাচ্ছে না। মা, এখানে আমাদের কিছু করার নেই। একে তো আমরা তার অনুমতি ছাড়াই তোমাকে তার সাথে বিয়ে দিয়েছি। এখন যদি তাকে গিয়ে কিছু বলি তাহলে সে সম্পূর্ণ দোষ দিবে আমাদের। সুবর্ণা কেঁদে দিল এবং আম্মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি জানি আম্মা, সাকিব একদিন আমাকে ঠিক বুঝবে, আমার গুরুত্ব বুঝবে। সে খুব ফ্রেশ মাইন্ডের ছেলে। আমার মনে হয় তোমাকে সে খুব ভালোবাসে। একটু ধৈর্য ধরো মা। আমি তোকে খুব ভালোবাসি। আমি জানি মা, এখন কেতো না। আর শোনো, সামনের মাসে আমরা এই ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাব। না আম্মা, আপনারা যান। সাকিবের সাথে ঝামেলা শেষ করে আমরা আসব, আর এই ফ্ল্যাটের ভাড়া আমি দিব। কেন মা শুধু শুধু অপচয় করবা? আমাদের সাথে নতুন ফ্ল্যাটে চলো। না আম্মা, সাকিবের সাথে ঝামেলা মিটমাট করে আমরা আসব। প্লিজ আম্মা, না করেন না। ওকে, তোমার যা ইচ্ছা করো। ওকে আম্মা, এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। সুবর্ণা সবাইকে খাবার খেতে রাখলো। এর কিছুদিন পর কেন জানি সাকিবের কি হলো, ব্যাংক থেকে আসার পর সুবর্ণাকে খুব কেয়ার করতে শুরু করে। সুবর্ণা ভাবলো সাকিব মনে হয় সুবর্ণাকে বুঝতে পারছে, এটাই সুবর্ণা চায়। এর কিছুদিন পর সুবর্ণা অফিসে কাজ করতেছিল। পিএ এসে বলে গেল অফিসে কিসের মিটিং আছে সবার। সুবর্ণা অফিসের মিটিংয়ে গেল, গিয়ে সবার সাথে বসলো। মিটিংয়ে স্যারের কথা শুনে সবাই খুশি, কারণ স্যার বলেছে সামনে 2 সপ্তাহ পর ব্যাংকের পক্ষ থেকে একটা ভ্রমণ আছে, 2 জন থেকে 3 জন সাথে নিতে পারবে। এটা শুনে সবাই হাততালি দিল, কারণ সবাই চেয়েছিল একটা ভ্রমণ হোক, আর সেটা হলো কক্সবাজার। 3 রাত 2 দিন, মানে 1 রাতে সেখানে যাওয়া, আর 1 রাত সেখানে থাকা, আর 1 রাত সেখান থেকে আসা। আর যারা যারা সেখানে যাবে তাদের আলাদা করে একটা স্যালারি দেওয়া হবে, কারণ ব্যাংকের মেইন শাখার বস যিনি বাংলাদেশের এই ব্যাংকটা পরিচালনা করেন তিনি সেখানে থাকবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন, সেজন্য সেখানে সবাইকে থাকতে হবে। মিটিং শেষ হয়ে সুবর্ণার আর খুশি ধরে না, কারণ সাকিব আর সুবর্ণার একটা ফ্রি ট্যুর হয়ে গেল। আর মন চাইলে মরিয়মকে সাথে নিয়ে যাবে, ওর এখন স্কুল বন্ধই। সুবর্ণার ভাবতেই কি যে ভালো লাগছে। ভাবলো এই খুশির সংবাদটা আগে সাকিবকে দিয়ে দিই। আবার ভাবলো না, এই খুশির সংবাদটা সুবর্ণা অন্যভাবে দিতে চাই। ঘড়ি তাকিয়ে দেখে আরও 1 ঘন্টা আছে 3টা বাজতে। 1 ঘন্টা কাজ করে বাসায় আসে, এসে রুমে ঢোকে। আমি পরদিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ থেকে এসে বাসায় শুয়ে রইলাম, ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমালাম জানি না। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা ছুঁই ছুঁই, দেখে সুবর্ণা নামাজ পড়তেছে, মনে হয় মাগরিবের নামাজ। নামাজ শেষ করলে আমি বললাম, আজান দিয়ে দিয়েছে? ফ্রেশ হয়ে নামাজ পড়েন। ওকে। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়া টেবিলে বসলাম, কিছুক্ষণ পড়লাম। সুবর্ণা মাথার চুল আঁচড়াচ্ছে, মাথার চুল আঁচড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরকম সাজতে আসতো কেন? তোকে একটা খুশির সংবাদ দিব। সেজন্য সাজতে হবে? সুবর্ণা আমার পিছনে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে দিল আর গালে একটা চুমু দিল। বলো কি সুসংবাদ? তার আগে আমাকে একটা চুমু দে। আমি সুবর্ণার গালে চুমু দিলাম। এবার বলো। না, ছোট কিস কর। ধুর, তুমি না দিন দিন। বল, দিন দিন। আমি সুবর্ণাকে হাত ধরে সামনে আনলাম, এনে টেবিলের উপরে বসালাম। আমি দাঁড়িয়ে সুবর্ণার 2 ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সুবর্ণার রেসপন্স দিতে লাগলো। আমি একসময় সুবর্ণার কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে ফেলি আর পিছন থেকে তাকে আদর করতে লাগলাম। কতক্ষণ গেল মনে নেই। কারোর দরজার টোকায় হুঁশ ফিরল। মরিয়ম ডাকতেছে। সুবর্ণা কাপড় ঠিক করে দরজা খুললো। আমি পড়ায় মন দিলাম। মরিয়ম ভিতরে আসলো, বলল, ভাবি
আমার মোবাইল কোথায়? ওহ, আমার একটুও মনে নাই। মনে তো থাকবেই না, আমি বলছি না। আরে কাঁদতাছো কেন? ওকে, তুমি গিয়ে রেডি হও, আমরা আসতেছি। ভাবি, সত্যি বলতেছেন তো নাকি মজা করতেছেন? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? করি। তাহলে গিয়ে রেডি হও। আগামীকাল গেলেও তো পারতা। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ আছে? এখন কি আব্বা আম্মা বাইরে যেতে দিবে? চল গিয়ে বলি, সাথে তাদেরকে নিয়ে নি, রাতে ডিনার করে আসি। দূর না। তাহলে তোমার বাবা মাকেও বলো। এখন হঠাৎ করে ওরা বললে কি আর যাবে? বললে তো প্রবলেম নাই। আগে চল আব্বা আম্মাকে রাজি করাই, পরে না হয় আমার মা বাবাকে বলিস। ওকে চলো। আমি আর সুবর্ণা গিয়ে মা বাবাকে বললে তারা রাজি হয়নি। পরে সুবর্ণার আব্বা আম্মার কথা বললে রাজি হয়েছে। সুবর্ণা তার আব্বা আম্মার সাথে কথা বলে রাজি করায়। পরে দুই ফ্যামিলির একসাথে এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি। এই ফাঁকে মারিমের জন্য একটা মোবাইল কিনে সুবর্ণা। সব শেষে সবাই একসাথে বাড়ি আসেন। রাতে ঘুমানোর সময় আমি বললাম, সুবর্ণা মোট কত খরচ হয়েছে? সেসব জেনে লাভ নেই। না বলো। মরিয়মের জন্য মোবাইল কিনেছি 38,000 টাকা দিয়ে, আর রেস্টুরেন্টে খরচ হয়েছে 5,000 টাকা। একটু বেশি হয়ে গেল না? মারিয়ামের জন্য এত দামি মোবাইল কেনার প্রয়োজন ছিল? কথাগুলো মন খারাপ করে বললাম আমি। মন খারাপ করছিস কেন? শোন, তোকে কিছু কথা বলি। শোন, আমার যা কিছু আছে সব তোর জন্য। আমার টাকা পয়সা সব তোর। তুই যেভাবে খরচ করতে মন চায় সেভাবে কর। আমার আর তোর মাধ্যমে যদি তোর বাবা মা আর আমার বাবা মা যদি খুশি হয়, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? শোন, তুই আমার থেকে যা চাস আমি তোকে তাই দেব। তার বিনিময়ে শুধু তুই আমাকে তোর মনে একটু জায়গা দে, একটু ভালোবাসা দে, যেটা নিয়ে আমি সারা জীবন চলে যেতে পারি। আমি সুবর্ণাকে কাছে টেনে নিজের বুকে শুয়ে দিয়ে বললাম, আমি তোমার থেকে কিছু চাই না। আমি চাই সুখে দুঃখে কষ্টের সময় তোমাকে যেন আমার পাশে পাই। এই মনের ভিতরে তুমি আছো, তুমি থাকবা। আমরা কবে বেবি নিব? আগে আমি উপার্জনের পথ করি, পরে তুমি চাকরি ছেড়ে দেবা। পরে তোমার কাজ হচ্ছে বেবি দেখাশোনা করা আর আমাকে ভালোবাসা। এখন কি তোকে ভালোবাসি না? সুবর্ণা কি যেন বলছিলা? 2 সপ্তাহ পর আমাদের ব্যাংক থেকে একটা ট্যুর হচ্ছে, সেখানে 2 থেকে 3 জন যাওয়া যাচ্ছে। সঠিক তারিখ বলো। সুবর্ণা তারিখ বললে আমি বললাম, আমার যাওয়া হবে না। কেন? কারণ ওই দিন আমাদের টুর্নামেন্ট ফাইনাল খেলা, আর আমাদের টিম ফাইনালে উঠেছে। খেলা রেখে ঘুরতে যাওয়া কোনোভাবেই সম্ভব না, আর এটা ফাইনাল খেলা, কোনোভাবেই মিস করা যাবে না। সুবর্ণার মনটা খারাপ হয়ে গেল। সেখানে গেলে আলাদা একটা স্যালারি দেবে। আচ্ছা দেখি স্বামীর সাথে কথা বলে স্বামী কি বলে। দেখ, তোরে ছাড়া তোর আমার পানি, তার চেয়ে ভালো না যাওয়া। ওকে দেখি স্বামীর সাথে কথা বলি। এখন হাসি দাও আর লাইট বন্ধ করে আসো। ওকে। সুবর্ণা গিয়ে লাইট বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়লো এবং আমাকে জড়িয়ে ধরে বলল, সামনের সপ্তাহে মনে হয় তোর আব্বা আমার নতুন ফ্ল্যাটে চলে যাবে। কেন আমরা যাব না? না, আমরা এই ফ্ল্যাটে থাকবো দুজনে, ভাড়া আমি দেব, পরে কোনো এক সময় না হয় চলে যাব। তোমার শুধু অপচয়। এখন ঘুমা, আমাকে একটা চুমু দিয়ে। আমি সুবর্ণাকে চুমু দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে আস্তে আস্তে সুবর্ণার ভ্রমণের দিন চলে আসলো। আমি যেতে পারবো না, কারণ ফাইনাল খেলা স্বামী বলছে কোনোভাবে মিস করা যাবে না। তাই সুবর্ণার সাথে মারিয়ামকেও পাঠাবো বলে ঠিক করলাম। কিন্তু সুবর্ণা বলল তার ছোট বোনকে সাথে নেবে। আবার ভাবলাম এত দূরে একা দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু সে বলল খুব জরুরি। তাই ভাবলাম যাক। যেদিন রাতে ওরা যাবে পরদিন আমাদের ফাইনাল খেলা। আমার জন্য কি আর ফাইনাল খেলার ডেট পিছিয়ে দিবে? আর এইদিকে মারিয়াম আব্বা আম্মা নতুন ফ্ল্যাটে চলে গেল। ও চলে গেলে আমি একা হয়ে যাব। ধুর, একদিন কি হবে। এই কদিন তাকেও বেশি পাশে পাইনি, কারণ তার ব্যাংকে খুব কাজ গেছে। সুবর্ণা যেদিন যাবে সেদিন দুপুরে আমার জন্য রান্না করেছে। আমি না করছি, বলেছি বাইরে খেয়ে নেব। ও বলে শুধু শুধু বাইরে খেয়ে পেটে 12টা বাজাতে চাস? যাই হোক, আমি রান্নাঘরে গেলাম। গিয়ে বললাম, কেন শুধু শুধু রান্না করছো? আর তোমার সুন্দরী মুখটা লাল হয়ে যাচ্ছে না? যা তো এখন, আমাকে রান্না করতে দে। ওকে, রান্না করে আসো। আমি ঘরে গিয়ে গোসল করে আসলাম। গোসল করে শুয়ে রইলাম। একটু পর সুবর্ণা আসলো। সে এসে গোসলখানায় ঢুকলো। গোসল করে বের হলো। একটা প্লাজো পরলো আর একটা কামিজ। আমি অবাক হয়ে তার রূপ দেখতে লাগলাম। একটু পর মাঠে যাব প্র্যাকটিস করতে। না গেলে হয় না? বুঝোই তো, আগামীকাল ফাইনাল খেলা। ভাবছিলাম তুমি থাকবা, কিন্তু
তা তো আর হলো না। দেখ, এখানে আমার কিছু করার আছে। আমার জন্য কি? তারা কি এদের পেছনে দিবে? তুই বললে না যাই। না থাক, যাও। গিয়ে কিন্তু পানিতে নামবা না, আর বেশি দূরে যাবে না। এখন বল, শুধু আমি আর তুই কবে ট্যুরে যাব? তুমিই বলো। দেখি ব্যাংক থেকে কবে ছুটি পাওয়া যায়। তোমার বউকে ওড়না দাও না কেন? না, ওনা দিব না। দেও বলছি। আমার চোখ শুধু তোমার ওই দুটোর দিকে যাচ্ছে। প্লিজ ওড়না দাও। দেখ, ভালো করে দেখ, এসব তো শুধু তোর। না, ওড়না দাও, আমার লজ্জা করছে। কি আজব, আমি তোর বউ, তুই যেটা করতে বলছে কর। দূর, এখন না। কয়টা বের হবা? 11টার সময় বাস ছাড়বে, 10টার সময় ব্যাংকে থাকতে হবে। তুই আমাকে বাসে দিয়ে আসবি। ওকে। কোনো মেকআপ করতে পারবা না, আর বোকা ছাড়া বের হবা না। ওকে। শোভনা উঠে আমার কাছে আসলো, এসে আমার পাশে শুয়ে পড়লো, বলল, যাওয়ার আগে তোকে একটু মতো জড়িয়ে ধরে নেই। এই বলে শোভনা আমাকে জড়িয়ে ধরলো, আর একটা পা আমার উপর তুলে দিল। তার প্লাজো হাঁটু অবধি উঠে গেল। আস্তে আস্তে সে আমার উপর উঠে গেল, আর আমাকে উড়ে ধরে কিস করতে লাগলো। আমিও কিসের রেসপন্স দিতে লাগলাম। আমি একটা হাত তার কামিজের ভিতরে ঢুকিয়ে দিলাম। সে আমার মাথা ধরে ইচ্ছে মতো কিস করতে লাগলো, যাতে আমি ছুটতে না পারি। অনেকক্ষণ এভাবে চললো। ওই সময় আসলে আগুন দিনে আমাদের হুঁশ ফিরল। সোনা কিস ছেড়ে আমার উপর শুয়ে পড়লো। আমার ছোট ছোট চাপ দাঁড়িতে নিজের গলা ঘষাতে লাগলো। কি হলো, এবার ছাড়ো। না, মন চাচ্ছে আজকে সারাদিন রাত তোর সাথে এভাবে শুয়ে থাকতে। এই বলে সে আবার কিস শুরু করলো। এবার ঠোঁটে, মুখে, নাকে, কপালে, গলায়, সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। আমি দেখতেছি শোভন ছাড়বে না, তাই আমি তাকে কোলে তুলে নিলাম। সে আমার গলায় ধরে তখন আমাকে কিস করতে লাগলো। আমি কোলে করে দরজার সামনে নিয়ে চলে আসলাম। এসে তাকে কোল থেকে নামিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। কি রে, পালাচ্ছিস কেন? আসতেছি। আমি মাঠে এসে প্র্যাকটিস করে সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম। এসে দেখি মারিয়াম আর সুবর্ণার বোন রেডি হয়ে বসে আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সুবর্ণাও রেডি হলো। সুবর্ণা বলল, দেখ তো কেমন লাগছে। খুব সুন্দরী। আমার একটুও ভালো লাগছে না, কেমন যেন ভয় করছে। ভয়ের কি আছে, আমি তো আছি। তুই কি আমার সাথে যাবি? না, তবে ফোনে কথা বলবে। ওকে, চলো বের হই। আর রান্না করা আছে, ফ্রিজে রাখা আছে, বের করে গরম করে খেয়ে নিস। ওকে। তোর জন্য কি আনবো? আমার জন্য কিছু আনা লাগবে না, আমি শুধু চাই তুমি আবার আমার কাছে ফিরে আসো। এ শোন না, শেষমেশে একটা কিস দিয়ে দে। ওকে। আমি সুবর্ণাকে কাছে এনে তার ঠোঁটে কিস বসালাম। কিছুক্ষণ পর ছাড়লাম। সুবর্ণা বলল, চল রেডি হয়ে নে। আমি রেডি। চল তাহলে বের হই। আমরা রিক্সা দিয়ে প্রথম ব্যাংকে আসলাম। রিক্সায় আমি আর সুবর্ণা একসাথে বসলাম। সুবর্ণা সারাক্ষণ আমার হাত শক্ত করে ধরে রাখলো। বিদায় দেওয়ার সময় সুবর্ণার চোখের কোণে পানি দেখলাম। ও আমাকে ছাড়া একদিনও থাকতে কত ভয় পাচ্ছে। যদি আমি সারা জীবনের জন্য চলে যাই, তখন কি করবে? আসল বাস্তবতা তার উল্টা। আমরা সবাই জানি কারোর জন্য কারো কিছু থেমে থাকে না। যাই হোক, তাকে বিদায় দিয়ে বাড়িতে আসলাম। ভাবলাম এখন ইচ্ছে মতো সিগারেট খেতে পারবো, তাই বাড়িতে এক প্যাকেট ব্যানসন নিয়ে নিলাম। বাড়িতে এসে মনে ইচ্ছে মতো সিগারেট টানতে লাগলাম। এমন সময় সুবর্ণা ভিডিও কল দিল। আমি ফোন ধরলাম। কি রে, খেয়েছিস? না। এখন কি করিস? আমি সিগারেট দেখালাম। আমি জানতাম আমি গেলে তুই ইচ্ছে মতো সিগারেট খাবি। এই, তুই শেষবারের মতো সিগারেট খেয়ে নে, আর কোনোদিন যদি দেখি তোর খবর আছে। ওকে, শেষবারের মতো খেয়ে নেই। ওরা কোথায়? ওদের দুজনকে এক সিটে দিয়েছি, আর আমি বসেছি আরেকজনের সাথে। দেখি কে সে। সুবর্ণা ক্যামেরা ঘুরিয়ে দেখালো পাশে আরেকজন মেয়ে। আমি বললাম, তার কাছে মোবাইলটা দাও তো। কি বলবি? তুমি দাও। সুবর্ণা মোবাইল দিল। আমি বললাম, আপু আপনি তো সুবর্ণাকে চিনেন, আমি ওর হাজব্যান্ড। প্লিজ আপু, তাকে একটু দেখে রাখবেন, সে যেন একা একা কোথাও না যায়। আরে আমি ওকে কি দেখব? ওর খেয়াল রাখার জন্য তো বসই আছে। কি বললেন আপু? ওকে, আমি কোথাও যাব না, আর ভালো করে খাওয়া দাওয়া করিস। এখন রাখি। এই বলে সুবর্ণা ফোন কেটে দিল। আমি ওই মেয়েটার কথা স্পষ্ট শুনতে পেয়েছি। আমি ভাবছিলাম সুবর্ণা আগের মতো কি এখনো বসের সাথে কথা বলে। আগে ভাবছিলাম আমি তাকে ইগনোর করাতে সে বসের সাথে টাইম পাস করে, কিন্তু তারপর থেকে তো আমি তাকে আর ইগনোর করি না। সুবর্ণা কি ইচ্ছে করে বসের সাথে আলাপ করে? আমার যেদিন ফাইনাল খেলা সেদিন তাদের ট্যুর দিল, যাতে আমি না যেতে পারি।
আর তারা মনের মতো আনন্দ করতে পারে, কিন্তু সুবর্ণার আচার আচরণে তো সেরকম কিছু বোঝার উপায় নেই। তাহলে কি সুবর্ণা আমাকে ধোঁকা দিল? আমি বিশ্বাস করতে পারছি না। ভাবলাম এখন তাকে এসব বলে রাগারাগি করে লাভ নেই, পরে ওইখানে গিয়ে কোনো অঘটন ঘটাতে পারে। তার চেয়ে ভালো সে বাড়িতে আসুক, তারপর তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করব। আমি আরেকটা সিগারেট খেলে মাথাটা একটু টেনশন মুক্ত হলো, পরেও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সুবর্ণার সাথে একটু কথা বললাম। বিকালের দিকে ফাইনাল খেলা হলো, যেখানে আমাদের পারফরমেন্স অনেক ভালো হলো, যার কারণে আমরা ম্যাচটা জিতে যাই 2-1 গোলে। সন্ধ্যার পরে শুয়ে মোবাইল টিপছিলাম, আমাদের জিতার কয়েকটি ছবি সুবর্ণার হোয়াটসঅ্যাপে দিলাম। সুবর্ণাকে বুঝতে দিলাম না আমার মনের কথা। ভাবলাম ফেসবুকে কয়েকটি ছবি আপলোড দেই। ফেসবুকে ঢুকে টাইমলাইন চেক করছিলাম, একটা পোস্টের উপর আমার চোখ আটকে যায়। দেখি সুবর্ণা তার বসের একসাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে। আইডি চেক করে দেখি তার বসের আইডি। আমার কলিজায় গিয়ে আঘাত লাগলো। এটা আমি কি দেখছি? আমি কেন জানি বিশ্বাস হচ্ছে না। সুবর্ণা এমন কাজ কি করে করতে পারলো? কেন জানি অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হচ্ছে। এখন তাকে কি বলবো না বলবো? সে ঠিক মতো বাড়িতে আসুক, পরে না হয় এটার ফয়সালা করব। পরদিন রাতে সে আসলো, আমি দরজা খুলে দিলাম। আসলে আমি আবার ঘুমিয়ে গেলাম। সুবর্ণা তার পাশের মেয়েটার প্রতি প্রচন্ড রাগ হচ্ছে। সাকিবের ফোন কেটে দিয়ে সুবর্ণা বলল, আমার খেয়াল রাখার জন্য বস আছে, এ কথার মানে কি? তো বসই তো আপনার ভালো খেয়াল রাখে। সারাক্ষণ বসের অফিসে বসে থাকেন। কখন দেখছেন আপনি? কয়েকদিন আগে দেখেছি না। তো এই কথা আপনাকে কে বলেছে? আমার হাজবেন্ডকে কে বলতে? বোকা পাইয়া সুন্দর একটা ছেলেকে বিয়ে করে ফেলেছেন, তার সত্য কথা জানা উচিত না? চুপ, যত সব ফালতু। কেন যে বস এদেরকে ব্যাংকে চাকরি দেয়? খালি মানুষের সংসারে ঝামেলা করার জন্য বসে থাকে। এখন তো ফালতু বলবেনই, কারণ সত্যি কথা বলেছি না। আরেকটা কথাও বলবেন না। সুবর্ণাদের কক্সবাজার আসতে সকাল হয়েছে। সবাই সবার হোটেল বুকিং করে রুমে চলে গেল। একটু পর মরিয়ম বলল, বিচে যাবে? সুবর্ণা তাদের নিয়ে বিচে আসলো। বিচে তারা এসে অনেক খুশি। সুবর্ণা তাদের বলে দিল পানিতে না নামতে। একটু পর খেয়াল করলো তাদের অফিসের অনেকেই বিচে আসলো। অনেকেই তাদের ওয়াইফ নিয়ে, আবার একা একা ছেলে মেয়ে নিয়ে। কে জানি সুবর্ণা বলে ডাক দিল। সুবর্ণা চেয়ে দেখে তার বস। বস বলল, তোমার জামাই কোথায়? স্যার, ও একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা আছে, সেজন্য ও আসেনি। এমন একটা ট্যুরে তোমাকে সে একা আসতে দিল? সে তোমার হাজবেন্ড হয়। তার কাছে খেলা বড় নাকি তুমি বড়? তার আশাটা উচিত ছিল। আমার মনে হয় সে তোমাকে ভালোই বাসে না। দেখো, সে এখনো ছোট, সে এখনো তোমার গুরুত্ব বোঝে না। প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। না স্যার, ও এমন না। চলো এদিকটায় যাই। চলো একটা ছবি তুলি। বস বলাতে সুবর্ণা না করতে পারলো না। বস ছবি তুললো তার মোবাইল দিয়ে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জি স্যার, বলেন। দেখো, তোমার পিচ্চি হাজবেন্ড তোমাকে না ভালোবাসে, না তোমাকে কেয়ার করে। প্রয়োজন শেষে তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে দেখবে চলে যাবে। তার চেয়ে ভালো সময় থাকতে সাবধান হও। স্যার, বুঝলাম না। মানে যদি তুমি তোমার হাজবেন্ডকে ভালো না লাগে, তাহলে আমি আছি, তুমি আমার কাছে আসতে পারো। বসের মুখ থেকে এমন কথা বের হবে সুবর্ণা কল্পনাও করেনি। কি নিচু মনের মানুষ! দেখছিস, আমার জামাই আছে, তারপরে কি বেহায়ের মতো প্রস্তাব দেয়। আর সাকিবকে ছাড়া সুবর্ণা কিছুই কল্পনা করতে পারে না। সাকিবের সুবর্ণার সব। সুবর্ণা চুপচাপ দেখে বস বলল, তোমাকে আমি কোনো চাপ দিচ্ছি না। আজকে ভালোভাবে চিন্তা করে আমাকে জানাও। ওকে, আমি যাই। এই বলে বস চলে গেল। সারাদিন এদিক সেদিক ঘুরে চলে গেল। পরদিন আবার বসের সাথে হোটেলে দেখা। বস বলল, তো সুবর্ণা, কি চিন্তা ভাবনা করলা? সুবর্ণা কোনো দ্বিধা ছাড়াই বলতে লাগলো,
না স্যার, আমি তাকে ছাড়তে পারবো না। তাকে ছাড়া আমি কিছু কল্পনা করতে পারি না। সাকিবের জন্য আমি সব দিয়ে দেব। সে যদি আমাকে ব্যবহার করে ফেলে দেয় তাহলে সেটা ভেবে নিব আমার কপাল ভালো না। বাঁচলে তার জন্য বাঁচবো, মরলে তার জন্যই মরবো। সাকিবকে আমি ভালোবাসি স্যার, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। সরি স্যার। ভেবে চিনতে বলছো তো? জি স্যার, আমি তার স্ত্রী আর আমি তাকে খুবই ভালোবাসি। এখন না বুঝলে সে কয়েকদিন পর ঠিকই বুঝবে। তোমার এই একটাই দোষ, তুমি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো। নিলয়কে বিশ্বাস করেছিলে না? সে তোমাকে কি দিয়েছে? উল্টা তোমার জীবন থেকে 5টি বছর কেড়ে নিল। বুঝবা, একদিন ঠিকই বুঝবা। না স্যার, সবাই তো আর নিলয়ের মতো না। আর আমি সাকিবকে অন্ধের মতোই বিশ্বাস করি। এই অন্ধকেই সে একদিন পথ দেখাবে। তুমি চাইলে আরো কয়েকদিন সময় নিতে পারো। না স্যার, আমার আর সময় লাগবে না, এটাই ফাইনাল সিদ্ধান্ত। আশা করি এই বিষয়ে আমাকে আর বিরক্ত করবেন না। Are you sure? জি স্যার। এই বলে বস চলে গেল। সুবর্ণা ভাবলো এই বস নিজের বউয়ের খেয়াল রাখতে পারে না, নিজের বউ ডিভোর্স দিয়ে চলে যায়, এখন আসছে আমার খেয়াল রাখতে, যত সব ফালতু। রাতে তাদের বাস ছাড়ে। বাসায় আসতে আসতে অনেক রাত হলো। এসে দরজায় টোকা দিল। সাকিব দরজা খুলে দিল। সাকিব কিছু না বলে আবার ঘুমিয়ে গেল। সুবর্ণাও ফ্রেশ হয়ে সাকিবের পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। আমার তার মুখের দিকে তাকালাম, ভাবলাম নিষ্পাপ মুখ, মিথ্যা বলতে পারে না। ভাবলাম এখন ঘুমাক, পরে জিজ্ঞাসা করব। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম। পরে সুবর্ণাকে ডাক দিলাম নাস্তা করতে। সুবর্ণা উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলো। আমার শরীর রাগে গজগজ করতেছে। পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে এসে আমার পাশে শুয়ে ঘুমালো, আর আমি তাকে নাস্তা বানিয়ে খাওয়াচ্ছি। আমার মুখের এমন অবস্থা দেখে সুবর্ণা বলল, কিরে, তুই এখনো মুখটা এরকম গোমরা করে রেখেছিস? চুপ, একদম চুপ। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আমার একটু প্রয়োজন নেই। আমি মোবাইল থেকে ছবি বের করে সুবর্ণাকে দেখালাম। শোন, তুই আমার কথা শোন। তোমার কথা আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। আমি আগেও দেখছিলাম তোমার সাথে তোমার বসের খুব ভাব, কিন্তু আমি ভাবছিলাম সেটা আমার ব্যর্থতা। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তখন ঠিক করেছিলাম তোমাকে আর কষ্ট দিব না। এরপর থেকে তুমি বলো আমি তোমার কথার অবাধ্য হয়েছি। দেখ, বস যদি আমাকে ডেকে অফিসে বসিয়ে রাখে সেটাতে তো আমার কোনো দোষ আছে? আমি প্রচন্ড রাগ উঠে গেছে। রাগ উঠলে আমি কি বলি আমি নিজেই জানি না। এখন বস যদি বলে চলো রুম ডেটে যাই, তখন বলবা বস বলছে না, করতে পারছি না। ছি ছি সুবর্ণা, ছি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আর কক্সবাজার গিয়ে তোমরা গিয়ে কি করছো আল্লাহই জানে। তোমার সাথে এক মুহূর্ত থাকবো না। এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাও। তুই মাথা ঠান্ডা কর, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এখন কত কিছু বানিয়ে বলবা। আমি উঠে রুমে চলে আসলাম। এসে সিগারেট ধরাইলাম। সুবর্ণা আমার পাশে এসে বসলো আর বলল, সুবর্ণার ভ্রমণে গিয়ে বসের সাথে যা যা কথা হয়েছে সবটাই সাকিবকে বলল। একটা কথাও বিশ্বাস করি না আমি। সুবর্ণা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি সুবর্ণাকে আমার শরীর থেকে ছাড়িয়ে নিলাম। বললাম, আমার শরীরে টাচ করবে না, যত সব ফালতু কথা। তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। এতদিন আমি কার সাথে থাকলাম? আমার এখন মনে হচ্ছে এসব তোমার আর বসের পরিকল্পনা ছিল। ট্যুরের ডেট তোমরা আমার ফাইনাল খেলার দিন দিয়েছো, যাতে আমি না যেতে পারি আর তোমরা গিয়ে ওইখানে এনজয় করতে পারো। আমি সত্যি বলছি, এরকম কিছু ছিল না। প্লিজ আমাকে বিশ্বাস কর। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি এক্ষুনি চলে যাও। তুমি আমাকে এতদিন ব্যবহার করেছো। আল্লাহর দোহাই লাগে, আমাকে বিশ্বাস কর সাকিব। সুবর্ণা কেঁদে বলতে লাগলো, প্লিজ সাকিব, আমাকে বের করে দিস না। তুই আমাকে মার, বক, যেটা মন চাই কর। প্লিজ আমাকে বের করে দিস না। তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি। তোকে ছাড়া আমি বাঁচবো না। তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও। এমন কথা বলিস না। যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে মাফ করে দে, আমাকে তাড়িয়ে দিস না। সুবর্ণা কাঁদতে 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 লাগলো আর বলল, তুই যেভাবে বলবি সেভাবেই চলবো। তুই বললে আমি চাকরি ছেড়ে দেব। এখন তো দরদ দেখানো লাগবে না, এখন আমার চোখের সামনে থেকে যাও। সুবর্ণা আমার চোখের সামনে থেকে চলে গেল। অন্য এক রুমে গিয়ে কাঁদতে লাগলো।
আমি বাইরে যাব বললাম। আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোমাকে না দেখতে পাই, এই বলে আমি বাইরে চলে আসলাম। আমার এক মনে বলতেছে সুবর্ণা সত্যি বলছে, আর এক মনে বলছে মিথ্যা বলছে, কারণ আমি আগেও দেখেছি বসের সাথে সুবর্ণাকে। তারপর ওই মেয়েটা বলল, তারপর আবার ফেসবুকে ছবি পোস্ট। যদি কিছুই না থাকে তাহলে তার বস শুধু শুধু কেন ছবি পোস্ট করবে? আর সে কেন তার বসের সাথে ছবি তুলবে? বস বললেই হলো? না, আমার মাথা কাজ করছে না। আমি কিভাবে যাচাই করব সুবর্ণা সত্যিই বলছে? ধুর, দেখি কি হয়। এখন আপাতত সুবর্ণাকে একটু চাপ দিই, দেখি সে সত্যি কথা বলেনি। আমি একটু পর বাসায় গেলাম, দেখি সুবর্ণা এখনো কেঁদেই চলছে। আমি বললাম, না কেঁদে এক্ষুনি বাসা থেকে বের হও। আমি কোনো ভুল করিনি সাকিব, প্লিজ একটাবার বোঝার চেষ্টা কর। আচ্ছা, আমার মুখ মিথ্যা বলছে, কিন্তু আমার ঠোঁট তো মিথ্যে বলছে না। আমি ভাবলাম, সে তো ঠিকই বলছে। তাকে কত কিস করেছি, একটা বার তো আমাকে ফিরিয়ে দিল না, উল্টা সে আমাকে কত কিস করছে। এগুলো করার সময় আর দ্বিধা কাজ করেনি। সে হয়তো সত্যি বলছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। না, আমাকে শিওর হতে হবে, পরে আবার কোনো বিপদ হবে। আমি বললাম, এখন কত উছিলা দিবা? আরেক পরপুরুষের সাথে রাত কাটিয়ে এখন আমার এখানে এসে যুক্তি দাও? সাকিব, তুই নিজের চোখে দেখেছিস? না। তাহলে শুধু শুধু কেন তুই আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছিস? দেখো, আমি একেবারে বোকা না, একটুও হলেও বুঝি। আচ্ছা, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? তুমি যে অপরাধ করছো তার একমাত্র উপায় হচ্ছে তোমাকে ডিভোর্স দিয়ে দেওয়া। সাকিব, এমন কথা মুখে আনিস না, তোকে ছেড়ে আমি কিছুই ভাবতে পারি না। যখন অন্য কোনো পুরুষের সঙ্গে যাও তখন আমার কথা মনে থাকে না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উচিত কথা বলছি না? বাড়াবাড়ি তো হবেই। তুমি কেমনে পারলে এমন কাজ করতে? সাকিব। সুবর্ণা এসে সাকিবকে চড় মেরে বসলো। সাকিব দেখে যে সুবর্ণার চোখ লাল হয়ে গেছে। সুবর্ণা চড় মেরে সাকিবকে জড়িয়ে ধরলো। সাকিবের বুকের ওপর মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এমন কথা বলিস না, আমি সহ্য করতে পারছি না। আমি মরে যাব, আমি মরে যাব। যাও, তোমাকে আর কিছু বলবো না, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। এই বলে সেখান থেকে চলে আসলাম। ভাবলাম সুবর্ণা হয়তো সত্যি বলছে, কিন্তু আমার মন মেনে নিচ্ছে না। এভাবে 2 দিন চলে গেল। এই 2 দিনে সে পানি ছাড়া কিছুই খায় নাই। তার লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো হয়ে গেছে। সে বাড়ির এক কোনায় এভাবে পাগলের মতো বসে রয়েছে। সে খায় নাই দেখে আমিও খাইনি, তবুও বাইরে থেকে হালকা নাস্তা করেছি। আমি ভাবলাম এভাবে আর চলে না, কিছু একটা করতেই হবে। তার ঠিক করলাম সুবর্ণার বসের সাথে দেখা করব, দেখে গিয়ে বস কি বলে। বাইরের বের হওয়ার সময় সুবর্ণা এখনো সেখানে বসে আছে। তার এমন অবস্থা দেখে নিজেরই তার থেকে বেশি খারাপ লাগছে। আমি কাছে গিয়ে সুবর্ণার হাত ধরলাম। আমার হাত ধরবি না, আমি তোর কেউ না, যা যেখানে মন চায় যা। আমি সুবর্ণাকে দাঁড় করিয়ে বুকে টেনে নিলাম। সুবর্ণা বলল, ছাড় আমাকে, ছাড়। আমার তোকে একটু ভালো লাগে না, আমাকে ছেড়ে চলে যা। ওকে, চলে যাচ্ছি। এই বলে আমি বাইরে চলে আসলাম। ভাবলাম সে হয়তো একটু অভিমান করছে। আমি প্রথমে ব্যাংকে গেলাম, ভাগ্যের জুড়ে বসকে পেয়ে গেলাম, কিন্তু তার একটা মিটিংয়ে আছে। মিটিং শেষ করতে অনেকক্ষণ লাগবে। মিটিং শেষে তার অফিসে গিয়ে বসলো। আমি গেলাম তার অফিসে। অফিসের ভিতরে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন? ভালো। আপনি কে? আমি সাকিব, আপনার ব্যাংকের কর্মচারী, সুবর্ণার হাজবেন্ড। ও, মিস্টার সাকিব। হ্যাঁ, বসেন বসেন। তো আপনাদের কেমন চলছে? জি ভাই, ভালো। ভাই, আপনাকে কিছু জিজ্ঞাসা করার জন্য আসছি। বলেন। আমি ওই দিন ফেসবুকে দেখলাম আপনি আর সুবর্ণা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করেছেন। আপনি কারণটা জানতে পারি? আসলে ওটা আমার ভুল ছিল। এর একদিন পরেই আমি ছবি ডিলিট করে দিয়েছি। আসলে ভাই, আপনার ওয়াইফকে আমার ভালো লাগতো, তাই তার কাছে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে না করে দিয়েছে। কি কি বলছে ভাই, একটু বলতে পারবেন? সুবর্ণা যা যা বলছিল ঠিক তাই বলল, আর শেষমেশ বলল, ভাই, আপনি অনেক লাকি। সুবর্ণার মতো একটা বউ পাইছেন। তাকে কষ্ট দেওয়াটা
আপনার মোটেও ঠিক না। জি ভাই, তাহলে আমি যাই। প্লিজ এক কাপ কফি খেয়ে যান। আরেকদিন ভাই, এই বলে আমি বাসায় চলে আসলাম। এসে পুরো ঘর সুবর্ণাকে খুঁজলাম, কোথাও নেই। আমার ভিতরে ভয় ঢুকে গেছে, কোথায় গেল। ঘরে ঢুকে দেখি মোবাইল, কাপড় চোপড় সব আছে। তাহলে গেল কোথায়? পাশের বাড়ির ছাদে গিয়ে দেখি সুবর্ণার বোন। আমি তাকে জিজ্ঞাসা করলাম সুবর্ণা তাদের বাসায় গিয়েছে কিনা। সে বলল না। তাহলে কি আমাদের বাসার ছাদে যাই? ছাদে যাই। এমন সময় সুবর্ণা ঘরে ঢুকলো। আমার যেমন আত্মা ফিরে আসলো। সুবর্ণাকে দেখে বললাম, কোথায় গিয়েছিলা? তোরে বলতে যাবো কেন? বলো না। না, বলবো না। সুবর্ণা আবার আগের জায়গায় গিয়ে চুপচাপ বসে রইল। তখন একবারে পাগলির মতো লাগছিল। চুলগুলো এলোমেলো, ফুলা ফুলা গাল, নাকে দুল নেই, কানে নেই, হাতেও নেই, যেমন একেবারে বিধবা হয়ে গিয়েছে। কোনায় বসে মাথা নিচে দিয়ে বসে রয়েছে। আমি দরজা লাগালাম, তার কাছে গেলাম, গিয়ে তার হাত ধরলাম। সুবর্ণা আমার হাত থেকে তার হাত ছুটিয়ে নিল। আমি তার 2 পা ধরে আর পিঠে ধরে পাচাকুলা করে কোলে তুলে নিলাম। সুবর্ণা আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছাড় আমাকে কুত্তা, ছাড় আমাকে, ছাড় কুত্তা, তুই বেরিয়ে যা এই বাসা ছেড়ে। যাব না, এখন যা, তোর আর এই বাসায় জায়গা নেই। আমি সুবর্ণাকে আমার বিছানায় এনে ফেললাম। তখনও সে আমাকে মারতে লাগলো। আমি তার হাত 2টা ধরে তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম, কিন্তু সে কেন রেসপন্স করছে না। কিন্তু আমি করেই যাচ্ছি, একটুও পর সে রেসপন্স করতে লাগলো। সুবর্ণা আমাকে একটুও ছাড় দিচ্ছে না, প্রতিটা মুহূর্ত কাজে লাগাচ্ছে। সুবর্ণা এক সময় আমার গেঞ্জি খুলে ফেললো। আমি আগেই তার কামিজ খুলে ফেলেছিলাম। আমি কিস করতে করতে এক সময় তার ঘাড়ে কানে কিস করতে লাগলাম। আমি আস্তে আস্তে নিচে নামলাম। যখন তার নাভিতে চুমু দিলাম, তখন সুবর্ণা চিৎকার দিয়ে উঠল। এভাবে দীর্ঘ 1 ঘন্টা পর আমরা দুজন শান্ত হলাম। তখন সুবর্ণা আমার বুকের উপর শুয়ে রয়েছে। সুখে সুবর্ণার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ল। সেই সুখে সুবর্ণা এখন আমাকে কিস করে চলছে। আমি উঠে বাথরুমে যাব, সুবর্ণা বলল, কোথায় যাস? আমাকে নিয়ে যা। আমি সুবর্ণাকে কোলে করে বাথরুমে নিয়ে গেলাম। আমরা দুজনে একসাথে গোসল করে বের হলাম। আমি বেলকনিতে বসে গল্পের বই পড়তেছি। একটু পর সুবর্ণা বলল, খেয়ে যা। আমি সুবর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখি সুবর্ণা শাড়ি পরেছে। শাড়ি পরলে তাকে যে এত সুন্দরী দেখাবে আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে সারাক্ষণ শাড়ি পরিয়ে বসিয়ে রাখতাম। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার সময় বসে পড়তেছি। সুবর্ণা এসে বলল, আগামীকাল ব্যাংক খোলা। যাব, কিন্তু কিন্তু কি? বোরকা পরে মুখে মেকআপ দিয়ে সাধারণ মহিলার মতো যাইবা। আর যদি তোমার বস অকারণে তোমাকে ব্যাংকে বসিয়ে আজে বাজে কথা বলে, তাহলে আমাকে বলবা। সুবর্ণা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই যেভাবে বলবি সেভাবে যাব। লক্ষ্মী সোনা। রাতের খাবার খেয়ে যা, আজকে একটু আগে শুভ। ওকে। আমি আর সুবর্ণা একসাথে খাওয়া দাওয়া করলাম। খেয়ে সুবর্ণা বিছানায় শুয়ে পড়ল। আমি বই নিয়ে ঘাটাঘাটি করতেছি। একটু পর সুবর্ণা বলল, হয়েছে তো, এখন ঘুমা। আমি লাইট বন্ধ করে সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। সুবর্ণা আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আমাকে কিস করা শুরু করলো। আমিও করতে থাকলাম। এভাবে অনেকক্ষণ চলল। দুজন শান্ত হয়ে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আমি বললাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার প্রতি তোমার কোনো রাগ আছে? থাকলে বলো। তোর প্রতি আমার কোনো রাগ নেই। প্রতিদিন রাতে কিছুক্ষণের জন্য তোকে পেলেই চলবে আমার, এতেই আমি খুশি, আর কিচ্ছু চাই না আমি। আমি তোমার জন্য সারা রাত দিন আছি। চল না, একটা বেবি নেই। ওকে সুইটহার্ট। একটা কষ্ট আমার বুকে এখনো আছে। কিসের কষ্ট আমাকে বলো। আমার জীবন থেকে নিল 5টি বছর কেড়ে নিল। আমি কিছুই করতে পারলাম না, উল্টা সে এখন আনন্দে সংসার করছে। করুক, তাতে আমাদের কি? তোমার কষ্ট দেখার জন্যই তো আমি আছি। তুই চিন্তা ভাবনা করেছিস 5টি বছর? 5টি বছর সে আমার জীবন থেকে কেড়ে নিল। এমন যদি তোর সাথে হতো? এখন তুমি কি করতে যাচ্ছ? আমি এর প্রতিশোধ নিতে চাই। পাগল নাকি? শুধু শুধু ঝামেলার প্রয়োজন আছে? না, আমি এই মনটাকে একটু শান্তি দিতে চাই। বলো তুমি কি চাও।
তোমার কোথায় শান্তি দরকার আমি দিব। না, আমি এর প্রতিশোধ নিবই। নীলুকে দেখলে আমার শরীর কাঁটাতে ওঠে, সাথে তার বউকে দেখলে। বাদ দাও না, ওরা ওদের মতো, আমরা আমাদের মতো। না, তুই বুঝতে পারছিস না। ওকে, তুমি কি চাও আমাকে খুলে বলো। আমি চাই তুই গিয়ে নিলয়কে বলবি তার বউ ভালো না, কলেজে লাইফে অনেক ছেলের সাথে ঘোরাঘুরি করেছে, হ্যান ত্যান আজাইরা যত কিছু মনে চায় বানিয়ে বলবি। আর আমি তার বউয়ের কাছে গিয়ে নিলয়ের নামে যত সব আজাইরা কথাবার্তা বলে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেব। এরপর দুজনে এই বাসা ছেড়ে আমাদের সেই বাসায় চলে যাব। এটা কি ঠিক হবে? ঠিক হবে। নিলয় এটারই যোগ্য। ওকে, কবে এই বাসা ছাড়বি? তুমিই বলো। এই মাস শেষ করে যেদিন বাসা ছাড়বো এর আগের দিন নিলয়দের মধ্যে ঝামেলা লাগিয়ে দুজনে ভাগবো। ওকে, আমি আজকে রাতে তুমি ঘুমাতে পারবে না। কেন? না না, আমার সত্যি ঘুমে ধরেছে। রাখো তোমার ঘুম। এই বলে সুবর্ণার উপর উঠে গেলাম, কিস করতে লাগলাম। ওই দিন রাতে সুবর্ণা ঘুমাতে পারে নাই আমার জ্বালায়। সকালে ঘুম থেকে উঠে আমাকে মারবে নাকি কাটবে নাকি হাসবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে আমাকে মারতে লাগলো। আমি তাকে কোলে তুলে নিলাম, নিয়ে তাকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম, আবার কিস করতে লাগলাম। সুবর্ণা বলল, ছাড়বি আমাকে? আজকে ব্যাংক থেকে ছুটি নাও না। বস ছুটি দিবে না। ট্রাই করে দেখো না। নে, তুই ফোন দিয়ে বল আমার শরীর ভালো না। সাকিব সুবর্ণার বসকে ফোন করলো। বস ফোন তুললে সাকিব নিজের পরিচয় দিয়ে বলল, সুবর্ণার শরীরটা ভালো না, আর ওর খুব বমি বমি ভাব লাগছে, আর জ্বরও এসেছে, যার জন্য ওকে যেন ছুটি দেয়। বস প্রথমে না করলে শেষ পর্যায়ে সাকিবের অনুরোধে রাজি হয় এবং বস বলে আগামীকাল যেন সুবর্ণা ঠিক টাইমে অফিসে চলে আসে। এই বলে বস ফোনটা রেখে দেয়। সুবর্ণা ছুটি পেয়ে নাচতে লাগলো এবং এক লাফ দিয়ে সাকিবের কোলে উঠে গেল। আমি টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেলাম। সেখানে আমাকে পাগলের মতো কিস করতে শুরু করলো। ওই দিন আমি তার জ্বালাই ঘুমাতে পারিনি। এভাবে মাসের শেষ চলে আসলো। কয়েকটি দিন আমরা খুব মজা করেছি। সুবর্ণা শিখিয়ে দিল নিলয় ভাইকে গিয়ে কি কি বলতে হবে। আমি নিচে গিয়ে নিলয় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর নিলয় ভাই আসলো। আমি বললাম, ভাই একটু কথা বলা যাবে? বলো। আপনার বউয়ের নাম সোনিয়া না? আপনার বউ ওই দিন আমার সামনে পড়ছিল। আপনার বউকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। মানে কি? ভাই, এই বাসায় আসার আগে আমি এই কলেজে পড়তাম। ওই কলেজে সোনিয়া পড়তো। তো হয়েছেটা কি? ভাই, ওর নামে কলেজে অনেক পুরানো সুনাম ছিল। সুনাম থাকতেই পারে, ও খুব ভালো ছাত্রী ছিল। কে বলছে আপনাকে? একদম বাজে ছাত্রী ছিল, আর 1 নাম্বারের বদমাইশ ছিল। কত ছেলে যে তার জন্য কলেজে ছাড়তে হিসেব নেই, আর কত ছেলের সাথে যে রুম ডেটে গিয়েছে তারও কোনো হিসাব নেই। পরীক্ষার আগে স্যারদেরকে ভয় দেখিয়ে প্রশ্ন নিয়ে ভালো রেজাল্ট করত। তার আগের কথাগুলো মনে হলে আমার শরীর কাটা দিয়ে উঠে। যত সব ফালতু কথা। ভাই, বুঝবেন এক সময়। জানি, তুমি এখন যাও তো। আমি চলে আসলাম। বাসায় এসে সুবর্ণাকে সব বললাম। সুবর্ণা বলল, আমাদের কাজ শেষ। আমি নিলয় নামে যত সব মিথ্যা কথা বানিয়ে তার বইয়ের কানে দিয়ে এসেছি। এখন তাদের ঝগড়া দেখে কে আমার যে কি খুশি লাগছে। যদি তাদের ঝগড়াটা একটু শুনতে পারতাম তাহলে মনটা আরো শান্তি লাগতো। মনে হয় না নীলয় ভাই আমার কথা বিশ্বাস করছে। না করুক, কিন্তু সন্দেহ তো করবে। এখন আমাদের কাজ শুধু কেটে পড়া। সেটাই। আমি পরদিন আমরা আমাদের বাসায় চলে আসলাম সবকিছু নিয়ে। এদিকে আমার পরীক্ষা শেষ হলো, একটা চাকরির ইন্টারভিউ দিতেছি। সুবর্ণাদের অফিসে বলে ঢুকানো যাবে না। 4টা মাস চাকরির জন্য ঘুরলাম। এই রেজাল্টে চাকরি হবে না। বাধ্য হয়ে হাল ছেড়ে দিলাম। এদিকে সুবর্ণার পেটে বাচ্চা চলে আসলো। পরে আমি আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে সুবর্ণার কিছু টাকা দিয়ে একটা ব্যবসা দিই, মোবাইলের দোকান। তখন সুবর্ণাকে বললাম চাকরি ছেড়ে দিতে। সুবর্ণা বলছিল আরো চাকরি করবে। আমি বললাম, তুমি এতদিন কষ্ট করছো, এখন বসে রেস্ট নাও আর আমাদের বেবিটার যত্ন নাও। সুবর্ণা আমার কথা শুনলো। কিছুদিন পর আমাদের একটা ছেলে হলো। তখন আমার খুশি দেখে একটা জিনিস আমার কাছে অবাক লাগলো। এই একটা উপহার দেওয়ার জন্য সুবর্ণা কত কষ্ট করলাম। নিলয় ভাইয়ের কাছ থেকে ধোঁকা খেয়ে আমার কাছে আসলো, আমাকে না জানিয়ে বিয়ে করলো। আমার কাছ থেকে কত কষ্ট পেল, তারপরও সুবর্ণা চালিয়ে গেছে।
মেয়েরা পারেও, এটা বলতে হবে। অনেকে বলে তাদের ধৈর্য শক্তি কম। স্বামীকে এই একটা উপহার দেওয়ার জন্য তারা কত কষ্ট সহ্য করে। আসলে আল্লাহ তাদের এমনভাবে সৃষ্টি করেছে, হাসির বদলে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছিলেন আমাদের সকলের সাময়িক প্রচেষ্টায় পরিচালিত সাকিব এবং সুবর্ণার একটি রোমান্টিক দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এমন ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।